সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস ছাত্র পলিটেকনিকের অনলাইন ক্লাসরুম থেকে RAC ডিপার্টমেন্টের প্রথম পর্বের প্রথম সেমিস্টার এর সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস ক্লাসে আমি মোহাম্মদ নাসির উদ্দিন, ইনস্টিটিউট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ছাত্র পলিটেকনিক। আমাদের আজকে লেসন 14 আমরা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সুস্থতার সাথে আমাদের ক্লাসগুলি যথাযথভাবে দেখতেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিকসগুলি হলো চতুর্থ অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় জানা দরকার, আমরা ফাউন্ডেশন অবস্থায় যেগুলো আমরা জানবো এগুলি সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে সেমিস্টারগুলিতে আমাদের আলোচনা আসবে। তো আমরা এগুলিতে মূলত যে সমস্ত জিনিসগুলি দরকার জানা, স্টেট দ্য মিনিং অফ এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং কাকে বলে এটা অর্থটা আমরা জানবো। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ এয়ার কন্ডিশনিং ইন ডিফারেন্ট ফিল্ড। যে বিভিন্ন ক্ষেত্রে এয়ার কন্ডিশনিং এর যে ব্যবহার, প্রয়োজনীয়তা, সেটার গুরুত্ব সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। ডিসক্রাইব দ্য ব্রিফলি দ্য কমন টাইপ অফ এয়ার কন্ডিশনিং। যে বিভিন্ন প্রকার এয়ার কন্ডিশনারের যে প্রকারভেদ এগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। স্টেট দ্য মিনিং অফ এয়ার কন্ডিশনিং। এটা কি? শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং মানুষ পরিবেশ প্রতিকূল অবস্থায়, যেমন অধিক ঠান্ডায়, অধিক গরম, ধুলাবালিযুক্ত বাতাস এই সমস্ত অবস্থায় অসহায় বোধ করে। বিজ্ঞানের উন্নতির ফলে এই প্রতিকূলতাকেও জয় করছে মানুষ। আজ তৈরি করেছে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্যময় পরিবেশ, যেখানে থাকবে না গরম বা ঠান্ডার আধিক্যতা, থাকবে নির্মল বাতাস। আর তা সম্ভব হয়েছে কেবল এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে। এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ যে পদ্ধতিতে কোন সীমিত আবদ্ধ স্থানে বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ ও বিশুদ্ধতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, সেই পদ্ধতিকে শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং। আমরা যে কয়েকটা জিনিসের নিয়ন্ত্রণের কথা বলছিলাম, যে নিম্নে বাতাসের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করতেছে। একটা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর্দ্রতা, বাতাসের গতি নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধতা। এই চারটা বিষয় হলো মৌলিক। আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে আসলে এখানে কি বোঝাবে? প্রয়োজনে বাতাসের তাপমাত্রাকে কম বেশি করে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ন্ত্রণকে তাপমাত্রা নিয়ন্ত্রণ। বাতাসের তাপমাত্রা বাড়াতে গরম পানির কয়েল, ইলেকট্রিক হিটার বা হিমায়ন যন্ত্র কন্ডেন্সারে গরম বাতাসকে কাজে লাগানো যায়। আবার তাপমাত্রা কমাতে হিমায়ন যন্ত্রের প্রয়োজন হয়। শীতাতপ নিয়ন্ত্রণে বাংলাদেশের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের এই রেঞ্জের ভিতরেই ধরা হয় বাংলাদেশের টেম্পারেচারে। তবে উষ্ণ দেশে, যেমন সৌদি আরব বা মিডল ইস্টের উষ্ণ দেশগুলিতে স্বাভাবিক অবস্থায় এখানে বাড়ানো একটা ভুল আছে, 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। আর্দ্রতা মানে বাতাসের পানির পরিমাণ, জলীয় কণার পরিমাণ, বাতাসের শতকরা পানির পরিমাণ, অর্থাৎ আর্দ্রতা বাড়লে বা কমলেও মানুষের আরামের ব্যাঘাত ঘটে। তাই শীতাতপ নিয়ন্ত্রণে কখনো কখনো আর্দ্রতা বাড়াতে বা কমাতে হয়। শীতকালে আমাদের বাংলাদেশের তাপমাত্রা ও আর্দ্রতা উভয়ই বাড়াতে হয়, কারণ স্বাভাবিক অবস্থা আমরা জানি যে, এবং গ্রীষ্মকালে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই কমাতে হয়। আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রণে আর্দ্রতা 45% থেকে 55% রাখা হয় আরামদায়ক ক্ষেত্রে। তাহলে আমাদের দেশে কেন কমাইতে হয়? মানে দুইটাই কমানোর দরকার হয়। আমাদের দেশে যখন গরমকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ 78, 80
90% পর্যন্ত আমাদের টেম্পারেচার এই আর্দ্রতা চলে আসে, যে বাতাসের জলীয়করণের পরিমাণ বেশি থাকে। এই কারণে আমরা গরমে যখন একটু পরিশ্রমে কাজ করি তখন আমরা অতিরিক্ত ঘামাই। মানুষ কেন ঘামায়? ঘামানোর কারণ হলো যে মানুষের শরীর থেকে যে জলীয় কণাটা বের হয় সেটা যদি বাতাসের জলীয় কণার পরিমাণ থেকে কম থাকে, স্বাভাবিক অবস্থায় বাতাসের জলীয় কণার পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের এই মানে জলীয় কণাটা বাতাসে যায় না, তখন শরীরের গায়ে লেগে থাকে। আর শীতকালে স্বাভাবিক অবস্থায় আমাদের দেশের তাপমাত্রা যেমন কমে যায়, ঠিক তেমনি আর্দ্রতাও কমে যায়। এই কারণে আমাদের শরীর ফেটে যায়, ঠোঁট ফাটে, এরকম রুক্ষ হয়ে যায়, স্কিনগুলো রুক্ষ হইতে থাকে। কারণ হলো যে বাতাসে জলীয় কণা কম থাকার কারণে আমাদের শরীরের জলীয় কণাটা সেখানে অতিরিক্ত পরিমাণ চলে যেতে পারে। এই কারণে আমরা সেখানে বিভিন্ন ধরনের গ্লিসারিন ব্যবহার করি, বিভিন্ন ধরনের আবরণ দিই, শরীরের কাপড় চোপড় এভাবে রাখতে হয় যেন আর্দ্রতা বের হইতে না পারে, আমরা সেটার ব্যবস্থা করি। আর শীতকাল, গ্রীষ্মকাল এটা আমাদের দেশের ঘটনা, এই কন্ডিশনটা হয়। কিন্তু মিডিল ইস্টে আবার ভিন্ন অবস্থা। সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বাতাসের জলীয় কণা গরমকালেও বাতাসের জলীয় কণাটা কম থাকে। তো থাকার কারণে ওদের দেশে প্রচুর পরিমাণে হিট হওয়ার পরেও মানুষ ওই পরিমাণ ঘামায় না, কারণ বাতাসের জলীয় কণার পরিমাণ কম থাকে, তাদের জলীয় কণাটা বাতাসে চলে যায়। বাতাসের গতিবেগ একটা ব্যাপার, যে অতিরিক্ত গতি হলে আমাদের কাছে খারাপ লাগে। ঠান্ডা বা গরম নিয়ন্ত্রণের স্থানে একটি নির্দিষ্ট গতিতে বাতাস বিতরণ করতে হয়। খুব বেশি বা খুব কম গতি অধিকাংশ লোকের জন্য আরামদায়ক নয়। বাতাসের গতি নিয়ন্ত্রিত স্থানে প্রতি মিনিটে 5 থেকে 8 মিটার পার মিনিট রাখা হয়। প্রতি মিনিটে প্রায় 8 মিটার পরিমাণ, 5 থেকে 8 মিটার পরিমাণ সে গতি থাকতে হবে। এটা হলো মানুষের জন্য আরামদায়ক। বাতাস পরিষ্কারণ বা বিশুদ্ধকরণ। বাতাস বিশুদ্ধকরণ বলতে পরিষ্কার, জীবাণুমুক্ত, দুর্গন্ধহীন, অক্সিজেন যুক্ত বাতাসকে সরবরাহ বোঝায়। বাতাস বিশুদ্ধকরণের প্রধান উদ্দেশ্য হলো শীতাতপ নিয়ন্ত্রিত বাতাস শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসে যদি আমাদের এই সমস্ত ময়লা বা এই সমস্ত অংশগুলি থাকে, সেটা আমাদের জন্য আরামদায়ক হবে না। অতএব আমাদের এই 4টা বিষয়ের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের এয়ার কন্ডিশনারগুলি যদি দীর্ঘ সময় দীর্ঘদিন চলে, তার ফিল্টারের মধ্যে যে পরিমাণ ময়লা এগুলি যুক্ত হয়, এগুলি সব ছেঁকে দেয়। তো সেটা একটা নির্দিষ্ট পরিমাণ যদি সময় পরে আবার এটাকে সার্ভিসিং করা না হয়, তো স্বাভাবিক অবস্থায় দেখা গেছে যে আমাদের ওই ধুলাবালির কিছু অংশ আমাদের বাতাসে অতিরিক্ত প্রেসারে চলে আসতে পারে। তখন আমাদের কাছে কমফোর্ট লাগে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাসে উঠলে পরে ওগুলি খেয়াল করি যে তাদের ওইখানে ময়লাটা অতিরিক্ত হয়। তো কখনো কখনো তাদের এই সার্ভিসিং অভাবের কারণে আমরা সেটাকে ডিসকমফোর্ট ফিল করি, আমরা কমফোর্ট ফিল করি না। তো সেক্ষেত্রে বাতাস বিশুদ্ধকরণের জন্য ওই এয়ার ফিল্টার বা ফিল্টারগুলিকেও যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবং অক্সিজেন যদি শর্ট হয়, সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহের জন্য আমাদেরকে বিকল্প ব্যবস্থা রাখতে হয়। আমাদের এয়ার কন্ডিশনিং এর যে ক্লাসিফিকেশনটা দেখি যে কি পরিমাণ অ্যাকর্ডিং টু পারপাস, উদ্দেশ্য অনুযায়ী হলো কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম আর ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। অ্যাকর্ডিং টু সিজন অফ ইয়ার, বছরের বিভিন্ন অংশের জন্য যদি এয়ার কন্ডিশনিংটাকে আমরা ক্লাসিফাই করি, সেক্ষেত্রে বলবে উইন্টার এয়ার কন্ডিশনিং শীতকালে, সামার এয়ার কন্ডিশনিং গ্রীষ্মকালে, আর অল ইয়ার রাউন্ড বা অল ওয়েদার অফ এয়ার কন্ডিশনিং, যে শীত গ্রীষ্ম উভয় অবস্থাতেই এই এয়ার কন্ডিশনারটা কাজ করবে। যে শীতের সময় তাকে গরম, গরমের সময় শীত, ঠান্ডা গরম দুইটাই ব্যবস্থা থাকবে যে এয়ার কন্ডিশনিংটা, সেটা ইয়ার রাউন্ড বলতে আমরা এটাকে বলেছি। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ইকুইপমেন্টস অ্যারেঞ্জমেন্ট, যে যন্ত্রপাতিগুলিকে আমরা যেভাবে অ্যারেঞ্জ করি সেই অনুযায়ী, যে কোনোটা থাকে যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, যন্ত্রপাতিগুলি একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে, আর এয়ার কন্ডিশনিং পুরো বিল্ডিং বা বিভিন্ন বড় অংশ জুড়ে এয়ার কন্ডিশনিং করা থাকে। আর
ইউনিটারি একটা যন্ত্রের ভিতর পুরো সকল যন্ত্রপাতি থাকবে, যন্ত্রটার ভিতরেই যন্ত্র অংশগুলো দুইটা একই কেসিং এর ভিতরে থাকবে, সেটাকে ইউনিটারি বলতেছি। ইউনিট আকার, ইউনিট একটা নির্দিষ্ট জায়গায় সব। অ্যাকর্ডিং টু ওয়ার্কিং সাবস্টেন্স ইউজ, যে আমরা সেক্ষেত্রে যে ওয়ার্কিং সাবস্টেন্স গুলি দিই সেগুলি আবার বিভিন্ন ধরনের অল এয়ার সিস্টেম, শুধু বাতাসে এখানে ব্যবহার হবে। সিল্ড ওয়াটার সিস্টেম, সেখানে পানিটাকে ঠান্ডা করার জন্য প্রাইমারি ইভাপোরেটর ব্যবহার করে, ওই পানিটাকে ঠান্ডা পানিটাকে আবার সেকেন্ডারিতে ইভাপোরেটরের মাধ্যমে আমরা সেটাকে সাপ্লাই দিই। সিলার থাকে ওখানে, তো সিল্ড ওয়াটার সিস্টেম সেটাকে বলতেছি। এয়ার এন্ড ওয়াটার দুইটাই থাকে, যে এখানে এয়ার থাকবে এবং ওয়াটার সিস্টেমও থাকবে। অ্যাকর্ডিং দুটোটা মিলে যখন থাকে তখন আমরা বলি এয়ার এন্ড ওয়াটার সিস্টেম। অ্যাকর্ডিং টু দ্য জেনারেল মার্কেট ইকুইপমেন্টস, আমরা সাধারণত মার্কেটে যে সমস্ত গুলি দেখি সেটা হলো উইন্ডো এয়ার কন্ডিশনার, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার, যেগুলো আসলে ইন্টারনেটই অংশ। এই বিভিন্ন অংশগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি বাংলা ইংরেজি মিলে ক্লাসিফিকেশনটা লিখে রাখি, তো আমরা পরবর্তী পরীক্ষা হলে যখন আসবে আমরা এগুলি দিতে পারি। আমরা আগে এগুলি ক্লাসিফিকেশন করছিলাম যে কম্পাউন্ড এয়ার কন্ডিশনিং, ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং, ব্যবহার বা ইউজের উপরে এইগুলি বাংলায় করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ যারা ইংরেজিতে লিখবে ইংরেজি লিখতে পারে, যারা বাংলা লিখতে চায় বাংলা লেখার জন্য এটা বাংলা করা হয়েছে। Explain the importance of air conditioning in different fields. বিভিন্ন ক্ষেত্রে আমাদের এয়ার কন্ডিশনিং এর প্রয়োজন। The importance of air conditioning in different fields. Air conditioning is an important part of human society. Day by day, it's the environment that we live in is the birds of population overtake. It's important to use that we with good condition of air. Air conditioning have following application. আমরা বিভিন্ন জায়গাতে সেখানে আমরা এয়ার কন্ডিশনিংকে দেখি, যেহেতু আমাদের জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এবং আমাদের সংকীর্ণ জায়গা, সেক্ষেত্রে আমাদের এই আবাসন এবং সমস্ত জিনিসগুলি অনেক কনজাস্টেড অবস্থা থাকে। তো সেক্ষেত্রে আমাদের এয়ার কন্ডিশনিং সবচেয়ে বেশি পরিমাণ দরকার। যে জায়গাগুলিতে আমরা সেগুলি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। এয়ার কন্ডিশনিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশনিং the air for a natural and comfortable atmosphere within the living area, particularly in our home or office. আমাদের বাসা বাড়িতে এবং অফিসে আমাদের যে অ্যাটমসফিয়ার এটা কমফোর্টেবল করার জন্য আমরা সেটা ব্যবহার করি। ফিল্টারিং এয়ার ফর ডাস্ট পার্টিকেল, যে মোল্ড, ইনসেক্ট and much about the micro organism living area, যে সমস্ত ধুলাবালি, তারপরে ময়লা, জীবাণু, এগুলি আমরা পরিশুদ্ধ করার জন্য ফিল্টার করা। Employed in the large super computer hall is called desktop room for keeping them their cool for their prolonged working. যে আমরা যে অংশগুলি যে সামগ্রিক ব্যবস্থা যে কম্পিউটারগুলি, কম্পিউটার হলগুলি, কম্পিউটার ডেস্কটপগুলি, এগুলি সংরক্ষণ করার জন্য আমাকে একটা ঠান্ডা পরিবেশে রাখতে হয়। কারণ সেখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলি মানে প্রিসিশন অনুযায়ী চলার জন্য সেটা দরকার হয়। যে সূক্ষ্ম যন্ত্রাংশ আছে যেগুলি সামান্য টেম্পারেচার রাইজের কারণে সেগুলির মানের পরিবর্তন হয়ে যায়, সেটার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যায়। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত জায়গাগুলিতে আমরা এগুলি ব্যবহার দেখি। এছাড়া আমরা যে সমস্ত জায়গাগুলিতে স্পষ্টভাবে আমরা দেখি ইন্ডাস্ট্রিয়াল ইউজিং এর ক্ষেত্রে ল্যাবরেটরিজ, প্রিন্টিং, ম্যানুফ্যাকচার অফ প্রিসিশন পার্টস, যে সমস্ত পার্টস তৈরি করা হয় যে ম্যানুফ্যাকচারিং জায়গায়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারপর হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফটোগ্রাফিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, ফার্ম অ্যানিমেলস,
যে পশু পাখির যে সমস্ত অংশগুলি এগুলির ক্ষেত্রে আমরা কম্পিউটার রুম, পাওয়ার প্ল্যান্ট, এয়ার কন্ডিশনিং, ভেহিকেল, যে আমরা আজকে যে সমস্ত পরিবহনের ক্ষেত্রে আমরা এয়ার কন্ডিশনিং দেখে থাকি, বিভিন্ন ধরনের পরিবহন, বাস, ট্রাক, তারপরে বিমান, জাহাজ, সবকিছু ভেহিকেলের অংশ পড়ে। আর কমফোর্ট জোনের ভিতরে আমরা যেগুলো শুধু কমফোর্টেবল অবস্থার জন্য আমরা ব্যবহার করি যেগুলো, সেগুলো তারপরে রেসিডেন্স, আবাসিকে আমরা ব্যবহার করি, অফিসে ব্যবহার করি, শপিং সেন্টারে ব্যবহার করি, বিভিন্ন স্টোরগুলিতে ব্যবহার করি, লার্জ বিল্ডিং, বড় ধরনের বিল্ডিং এ আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, থিয়েটারে আমরা ব্যবহার করি, অডিটোরিয়ামগুলিতে ব্যবহার করি, হসপিটালে ব্যবহার করি, আমরা রেস্টুরেন্টে ব্যবহার করি, যেগুলো আমরা আবাসিক ক্ষেত্রে বা আরামদায়ক মানুষের জন্য, মানুষ যেখানে অবস্থান করবে মানুষের অবস্থানগুলির জন্য আমরা এয়ার কন্ডিশনিং এইগুলো ব্যবহার করতে হয়। না হলে পরে আজকে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলি এভাবে আসলে কমফোর্টলি দাঁড়াইতো না। তো সেক্ষেত্রে আমাদের এয়ার কন্ডিশনিং এর বড় ধরনের একটা ভূমিকা আছে। তো এগুলির বিস্তারিত আলোচনা আছে যে আমরা ল্যাবরেটরিজ গুলিতে কিরকম অবস্থা রাখি, প্রিন্টিং এ কি অবস্থা রাখবো, তারপর টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা রাখে, এখানে প্রিসিশন পার্টস এবং ক্লিন রুমের ক্ষেত্রে আমরা কি ধরনের ভূমিকা রাখে, এখানে ফটোগ্রাফিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, কম্পিউটার রুমসে, এয়ার কন্ডিশনিং, ভেহিকেল যে বাস, তারপরে ট্রাক, এরপরে বিমান, মানে পরিবহনে যে সমস্ত জায়গাতে আমরা এগুলিকে দেখি আর কি। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো আমরা এগুলি দেখছি। স্পট হিটিং এর ক্ষেত্রে আমরা দ্রুত তাপ দেওয়ার ক্ষেত্রে, স্পট কুলিং এর ক্ষেত্রে। এরপর আমরা যেটা দেখি রেফ্রিজারেশনের ক্ষেত্রে, যেটা দেখি রেফ্রিজারেশনে ফুড প্রসেসিং, প্রিজারভেশন এন্ড ডিস্ট্রিবিউশন, এটা হলো আমরা যে রেফ্রিজারেশনের ব্যবহারগুলি আমরা এখানে দেখিয়ে থাকি। এই সমস্ত জায়গাতে আমাদের রেফ্রিজারেশন ব্যবহার হয়। এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন দুটাই ওতপ্রোতভাবে জড়িত, দুইটা দুই কন্ডিশনে আমাদের কাজ করে। স্বাভাবিক অবস্থা আমরা যেটা বলতেছি যে ডিসক্রাইব দ্য ব্রিফলি দ্য কমন টাইপস অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম 4.3 আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আগামী লেসনে আমরা এটাকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করি যে প্রত্যেকেই আমাদের কমেন্ট বক্সে এগুলি সম্পর্কে যদি কারো কারো তথ্যটা প্রয়োজন হয় সেগুলি কমেন্টস করবেন। আর হলো যে আমাদের এগুলিকে অ্যাসাইনমেন্ট আকারে এরকম সাজায় লিখে রাখবেন, যেন পরবর্তীতে আমরা যখন কোভিড-19 এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার পরে আমরা যখন ক্লাস শুরু করবো আবার সরাসরি, তখন আমরা আমাদের ক্লাসে এগুলিকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।